এখনো কান পাতলে শোনা যায় কত শত মানুষের ফাঁসির দড়িতে ঝুলে থাকা বাঁচার সেই আর্তনাদ। পারতেন না, তাদেরকে জেল হাউস আছে, তাদেরকে আসামি হিসেবে আটকায় রাখা হতো। আর আমরা দেখব যে মূল রাজার ধন সম্পদ যেখানে থাকতেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাটোর শহরে এসে 10 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন রানী ভবানীর রাজবাড়িতে। এই রাজবাড়িটি তৈরি করেছিলেন মূলত রাজা রামজীবন। রাজা রামজীবন ছিলেন রানী ভবানীর শ্বশুর। রাজবাড়ির এরিয়াটি 120 একর জমির উপর। এখানে রয়েছে 8টি ভবন এবং 1706 থেকে 1710 সালের মধ্যে এই নাটোরেই নির্মাণ করেছিলেন রাজা রামজীবন এই রাজবাড়ি। বাংলার নবাব আলীবর্দী খানের নির্দেশ সমর্থনে নাটোর থেকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, মুর্শিদাবাদ সহ মালদা শাসন করেছিলেন তিনি হচ্ছেন রানী ভবানী। তার প্রশাসনিক দক্ষতা, প্রজাহিতৈষী ও জনহিতকর কাজের জন্য তিনি খেতাবি পান অর্ধবঙ্গেশ্বরী। রানী ভবানীকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। রানী ভবানী এই বাংলার বিশাল অংশে শান্তি শৃঙ্খলা প্রজা পালনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ আপনাদের দেখাবো রানী ভবানীর শাসনকাল ও রানী ভবানীর রাজমহল থেকে শুরু করে ফাঁসির মঞ্চ পর্যন্ত। সাথে আছি আমি নূর। বন্ধুরা, ভিতরে প্রবেশ করতেই হাতের বাঁ পাশে চোখে পড়বে সুন্দর ফুল বাগিচা। এবং তার সামনেই রয়েছে তারকেশ্বর শিব মন্দির। এখানে রয়েছে 5 মাথা বিশিষ্ট কালনাগিনীর প্রতিমা এবং পাশেই সুন্দর আলপনা আঁকানো শান বাঁধানো ঘাট ও বিশাল দিঘি। সামনের দিকে এগুলেই চোখে পড়বে সুন্দর এক ভবন, যা কিনা বৈঠকখানা ছিল। এখানে মন্ত্রিসভার লোকেরা বৈঠক বিচার করতেন এই ভবনে বসে। লম্বা আকৃতির যে দালানটি এটি ছিল গার্ড, সৈনিক, লাঠিয়াল বাহিনীর বাসস্থান। একটা সময় এখানে পাইক পেয়াদা গমগম করত। রানী ভবানীর পুরো এরিয়া জুড়ে সব থেকে দৃষ্টিনন্দন বাড়ি হচ্ছে এটি মূলত রানী ভবানীর বাসস্থান ছিল না। এটি ছিল রানী ভবানীর ছেলের ছেলে বড় তরফের রাজ প্যালেস। এই যে এটি হচ্ছে মূলত রানী ভবানীর রাজমহল, যা এখন ধ্বংসপ্রায়। এখানেই রানী ভবানী বাস করতেন, এটাই বাসস্থান ছিল। রানী ভবানী প্রজাদের জলের ব্যবস্থার জন্য বহু দিঘি খনন করেছেন। 1770-এর পর যখন বাংলায় একটি দুর্ভিক্ষ দেখা দেয়, তখন রানী ভবানী নিজের হাতে গরিবদের মাঝে বিনামূল্যে চাল বিলি করেন এবং যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের জন্য ব্যবস্থা করেছিলেন বৈদ্য। রানী ভবানী প্রায় 50 কোটিরও বেশি অর্থ প্রজাদের মাঝে বিলি করেছিলেন, দান করেছিলেন। সবসময় তিনি প্রজাদের কাছে যেতেন, তাদের কথা শুনতেন, সকল সমস্যার সমাধান করতেন। রানী ভবানীর জনহিতকর জনকল্যাণ কাজে ইংরেজদের দ্বারা খ্যাতি পান ও প্রজারা তাকে মহারানী বলে ডাকত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত ঘাট পাড়, পুকুর ঘাট। যেই ঘাটে পুকুরে রানী ভবানী গোসল করেছিলেন, যেই পুকুর ঘাটে রানী ভবানী গোসল করেছিলেন, আমি এখন সেই ঘাটে অবস্থান করছি। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই সিঁড়ি বেয়ে রানী ভবানী পুকুরে উঠেছিলেন। এই সামনের দিকে দেখুন, সামনের দিকে একটি যে সিঁড়ি দেখছেন, এখানে একটি দরজা ছিল।
এই জায়গাটি হচ্ছে পূজা দেওয়ার মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে চতুর্কোনা মন্দির। এই চতুর্কোনা মন্দিরটির নাম হয়েছে এর চারপাশে 4টি একসাথে ছোট আকারে মন্দির রয়েছে। আমি ধারণা করতে পারি রানী ভবানী এবং তার রাজ পরিবারের সদস্যরা একসময় এই মন্দিরেই পূজা করতেন, পূজা দিতেন। খুব নামকরা শ্যামসুন্দর মন্দির। এখানে রাজা বীরেন্দ্রনাথ রায় বাহাদুর, যার ছবিটি এখনো রয়ে গেছেন মন্দিরে, এবং রাজ ফ্যামিলি রানী ভবানী সহ এখানে রাজা বীরেন্দ্রনাথ রায় বাহাদুর এবং রানী তারা সুন্দরী সবাই উপস্থিত থাকতেন এবং এই মন্দিরেই পূজা দিতেন আর কি, সকাল সন্ধ্যায়। দেখছেন এই গেটগুলি কিন্তু সেই সময়কার, হ্যাঁ, এবং শালকাঠের বেম, শালকাঠ পোড়াটা। এটা দেখেন কত, এদিক দিয়ে এক সময় ধরেন হাতিত করেই নামাই দেওয়া হতো, হাতিও আসতো। আর বিশাল বিশাল গেট, কত বড় বড়। এখানে রাজ ফ্যামিলি কিন্তু রাজাদেরই, এরা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারতেন না সেই সময়কার। দেখেন কত আগের, 1706 সালের ঘটনা। আর এগুলো গার্ডরুম, এখানে রাজার কর্মচারীরা নিয়মিত এখানে থাকতেন। এটা গার্ডরুম। এই যে দেখুন এই পাশে হানি কুইন ভবন, এখানে রানী ভবানীর এক সময় এখানে সময়কে পার করতেন এবং সব রাজারাও এখানে আসতেন। এটা রেস্ট রুম বললে চলে। এটা হানি কুইন ভবন, সেই ডিজাইনের, সেই আগেকার সম্পূর্ণ টেরাকোটার কাজগুলো রয়ে গেছে। এই বিল্ডিংটি ফাটল অবস্থায় দেখা দিছে, এটার সংস্কার কাজ চলছে আর কি। এই বিল্ডিংটি চুনসুরকির দ্বারাই ঢালাই করা হবে। এটা পুরোটা জলছাদ হবে চুনসুরকির, এবং নায়েব বসতেন, বিভিন্ন খাজনা খারিজ এখানে সবাই দিয়ে যেতেন এসে। হ্যাঁ, এটা হ্যাঁ রাজান বসতেন এখানে, এবং অত্র এলাকার খাজনা, যেটা বিভিন্ন খাজনা এখানে দিতেন আর কি। ট্যাক্স কালেক্টেড রুম, ট্যাক্স কালেক্টেড রুম এটা। আর আমরা একটু মেন ফটকের সামনে আসি, দেখেন কত চমৎকার। গেটের সামনে সাপের আকৃতি, খুবই অদ্ভুত চমৎকার গেটটি। আর আমরা দেখব যে মূল রাজার ধন সম্পদ যেখানে থাকতেন। আসুন দেখুন, হ্যাঁ এখানে ট্রেজারি, এটা সিন্ধুক ছিল এখানে। হ্যাঁ শিওর 100%। এখানে দেখছেন কি প্রোটেকশন, এটা ধন সম্পদ ছিল এখানে। ছোট তরফের রাজপ্রাসাদের এখানে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের ছবি আছে। এই ছবিগুলা বিভিন্ন নারীদের ছবি এখানে দেখা যায়, কত অদ্ভুত। এবং সাপের ফনা দ্বারাই মিডিলে, এবং পাখির চিহ্ন, ওই ঈগল পাখির চিহ্ন মুখটা, আর দুই পাশে খুব অদ্ভুত কারুকার্য। বন্ধুরা, রানী ভবানী এত জনকল্যাণমুখী হওয়ার সত্ত্বেও তার ভবনের সামনে ফাঁসির মঞ্চ কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। তাহলে কি লোকচক্ষুর আড়ালে রানী ভবানী প্রজাদের উপর অত্যাচার করত? না বন্ধুরা, বিষয়টি আসলে মোটো সেরকম নয়। রানী ভবানীর স্বামী রাজা রামকান্তের 2 ছেলে 1 মেয়ে ছিল। ছোটকালেই 2 ছেলে মারা যান। রাজা রামকান্ত দত্তক নিয়েছিলেন একজন বালক, তিনি হচ্ছেন রাজা রামকৃষ্ণ। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর এই রাজবাড়ের দায়িত্ব পান তারই দত্তক পুত্র রাজা রামকৃষ্ণ, এবং রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর রাজপ্রাসাদ 2 ছেলের মাঝে ভাগ হয়, বড় তরফ ও ছোট তরফ। বড় তরফ বড় ছেলে, ছোট তরফ ছোট ছেলে, এবং শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। এক সময় রামকৃষ্ণের ছেলে শিবনাথ ও তারই ছেলে অনন্তনাথ রাজা হন। তারই শাসনামলে শুরু হয় নীল বাণিজ্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের অধিক মুনাফা লাভ দেখে ইংরেজরা পুঁজি বিনিয়োগ শুরু করেন। তখন রাজা জমিদাররাও ইংরেজদের পাশে অবস্থান নেন। পুঁজি বিনিয়োগ করার ফলে ব্রিটিশরা জোরপূর্বক নীল চাষে বাধ্য করত প্রজাদের, এবং সকলকেই দিতে হতো খাজনা কর। যে সকল চাষিরা ইংরেজদের অবাধ্য হতো,
রীতিমতো খাজনা কর দিত না, তাদেরকে আটকে রাখা হতো এই কয়েদখানাতে, বন্দি করে রাখা হতো এই জেলখানা কয়েদখানাতে। আমি এখন অবস্থান করছি জেলখানার মধ্যে। এটি হচ্ছে জেলখানা। এখানে বন্দি করে রাখা হতো, শত শত লোককে এখানেই বন্দি করে রাখা হয়েছিল সেই সময়। ইংরেজ ও রাজারা যৌথভাবে চাষিদের উপর চালাতো নিপীড়ন, অত্যাচার, নির্যাতন এই কয়েদখানা থেকে, এবং সেই সাথে ফাঁসিতেও ঝুলিয়ে দেওয়া হতো অনেককে। এই যে আপনারা দেখছেন এই যে কয়েদখানা, এখানে কিন্তু অনেক সময় যারা ফাঁসির আসামি তাদেরকে কিন্তু আটকায় রেখে একে একে কিন্তু ডাকা হতো তার ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু এই যে দেখুন, এখানে নেট ছিল, পুরোটা নেট ছিল, এগুলোতে নেটের জানলা, প্রত্যেকটাই নেটের জানলা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই ফাঁসির মঞ্চ। এখানে ঝুলানো হতো, ফাঁসিতে ঝুলানো হতো প্রজাদের। এই যে ফাঁসির মঞ্চ, এখানে কান পাতলে শোনা যায় তখনকার সময়ে শত শত মানুষকে দড়িতে ঝুলিয়ে যে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের যে দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের যে ছটফট, তাদের যে বাঁচার আকুতি, হাঁটার চিৎকার, এখানে কান পাতলে সেই আওয়াজ শোনা যায়, সেটাই অনুভব করা যায় এখানে আসলে। সন্ধ্যা নামার পর এখানে আর কোনো মানুষের দেখা মেলে না, ভয়ে কেউ এখানে আসে না। শোনা যায় বিভিন্ন রকমের আওয়াজ।